সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেকদিন পর আবার তোমাদের সাথে নিরীক্ষার ক্লাসে আমি ডক্টর মোহাম্মদ গোলাম রাব্বানী, বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ, তোমাদের সাথে মিলিত হইতে পারে নিজেকে একদিকে যেমন ধন্য মনে করিতেছি, অন্যদিকে আশা করি তোমরা এই করোনার মধ্যেও সরকার কর্তৃক যেই বিধিনিষেধ আছে তা যথাযথ পালন করে সবাই সুস্থ আছো, ভালো আছো এবং আশা করি তোমরা ভালো থাকবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদের পরীক্ষার পর উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে যে দীর্ঘসূত্রতা ছিল সেটা যাতে না হয় তার জন্য এই নিরীক্ষার পরপরই যে সমস্ত পরীক্ষাগুলি তারা নিবে সেগুলি ওএমআর সিস্টেমে নেওয়ার একটা পরিকল্পনা গ্রহণ করেছে, এটা হয়তো তোমরা জানতে পারছো। এবং এই 7 কলেজে ওএমআর যে খাতাগুলো আছে সেগুলো এর মধ্যে আমাদের কলেজে চলে আসছে। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক যে সমস্ত পরীক্ষাগুলি হবে সেগুলি খুব অল্প সময়ের মধ্যেই উত্তরপত্র মূল্যায়ন করে তোমাদের ফলাফল যাতে খুব স্বল্প সময়ের মধ্যে প্রকাশ করতে পারে এই জন্য তারা ব্যবস্থা গ্রহণ করছে। যাই হোক, আজকে আমরা যে ক্লাসটা নিয়ে আলোচনা করব সেটা হলো নিরীক্ষার শ্রেণী বিভাগ। এর আগে আমি তোমাদের ক্লাসে নিরীক্ষা কি এবং নিরীক্ষার প্রয়োজনীয়তা বা গুরুত্ব সেই বিষয়টা আলোচনা করছিলাম এবং তোমাদেরকে সর্বশেষ কতগুলি কথা বলেছিলাম এটাই যে তোমরা আমাদের ডিপার্টমেন্টের যে সমস্ত শিক্ষকবৃন্দ আছেন ওনাদের সাথে আলোচনা করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত সনের যে সমস্ত প্রশ্নগুলি এসেছে সেগুলি পর্যালোচনা করে নিজেরা বাড়িতে বসেই পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। যে কোনো ধরনের সমস্যা হলে প্রত্যেকের যে ফোন নাম্বার দেওয়া আছে অথবা আমাদের কলেজে যে ওয়েবসাইট দেওয়া আছে সেখানে তোমরা যোগাযোগ করে তোমাদের যে সমস্ত সমস্যাগুলি আছে সেগুলি তোমরা সমাধানের জন্য চেষ্টা করবে। এই করোনা আরও দীর্ঘায়িত হতে পারে, তাই বলে পড়াশোনা একেবারে বন্ধ রাখা যাবে না। যে অবস্থায় আসো যতটুকু সম্ভব পড়াশোনা চালিয়ে যেতে হবে। পাশাপাশি তোমাদেরকে গত ক্লাসে একটা কথা বলেছিলাম যে তোমাদের দায়িত্ব একদিকে যেমন পড়াশোনা করা, আরেক দিকে হলো তোমাদের পরিবারের মধ্যে যারা বয়স্ক ব্যক্তি আছে, তোমাদের বাবা মা এবং যে সমস্ত ছোট সন্তান আছে তাদেরও খেয়াল রাখা তোমাদের দায়িত্ব। সুতরাং এই সার্বিক বিষয়গুলি তোমাদের এখনই মনে রাখতে হবে এবং বাস্তবে রূপায়িত করতে হবে। আজকে আমরা নিরীক্ষার শ্রেণীবিভাগ এই বিষয়টা আলোচনা করতে যাচ্ছি। নিরীক্ষার শ্রেণীবিভাগটাকে আমরা কতগুলি ব্রড বেস ভাগে ভাগ করে নিয়েছি। তার মধ্যে হলো যে ক নম্বর আইনের ভিত্তিতে নিরীক্ষাকে 3টা ভাগে ভাগ করা যায়। একটা হলো বিধিবদ্ধ নিরীক্ষা, 2 অবিধিবদ্ধ নিরীক্ষা, 3 সরকারি নিরীক্ষা। বিধিবদ্ধ নিরীক্ষা কাকে বলে? বিধিবদ্ধ নিরীক্ষা হলো আইন অনুসারে যে সমস্ত প্রতিষ্ঠানের নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করা বাধ্যতামূলক সেই ধরনের নিরীক্ষাকে বলা হয় বিধিবদ্ধ নিরীক্ষা। যেমন আমাদের দেশে 1913 সনের কোম্পানি আইন অথবা 1995 সনের যে কোম্পানি আইন আছে, 94 সনের কোম্পানি আইন, সেই আইন অনুসারে যৌথ মূলধনী কারবার যা আছে সেই কারবারগুলি তাদের হিসাবকাল পরে নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করা বাধ্যতামূলক। এই ধরনের নিরীক্ষাকে বলা হয় বিধিবদ্ধ নিরীক্ষা, অর্থাৎ আইনগতভাবে যে নিরীক্ষা করা বাধ্যতামূলক। এবার আসি অবিধিবদ্ধ নিরীক্ষা। অবিধিবদ্ধ নিরীক্ষা যদিও বাধ্যতামূলক নয়, কিন্তু প্রতিষ্ঠানের স্বার্থে, মালিকের স্বার্থে এই ধরনের নিরীক্ষা কার্যক্রম অবশ্যই পরিচালনা করা উচিত। এই নিরীক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠান কতটা দক্ষতার সাথে, অভিজ্ঞতার সাথে
প্রতিষ্ঠান পরিচালনা করতে পারছে তার ফলাফল জানার জন্যই এই ধরনের নিরীক্ষা ব্যবস্থা চালু থাকে। তাহলে দুইটার মধ্যে কি পার্থক্য? যে বিধিবদ্ধ নিরীক্ষা আইনগতভাবে বাধ্যতামূলক, এটা করতেই হবে। আর অবিধিবদ্ধ নিরীক্ষা আইনগতভাবে বাধ্যতামূলক না হলেও প্রতিষ্ঠানের স্বার্থে, মালিকের স্বার্থে এই ধরনের নিরীক্ষা ব্যবস্থা বা নিরীক্ষা প্রতিষ্ঠা করতে হবে, পরিচালনা করতে হবে। 3 নাম্বার, সরকারি নিরীক্ষা। তোমরা জানো যে সরকার তার যাবতীয় কার্যাবলী সম্পন্ন, অর্থাৎ আয় ব্যয় সম্পন্ন করার জন্য বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তরের উপর কার্যকর পরিচালনার জন্য সেগুলির উপর নির্ভর করে থাকে। সরকারি কার্য পরিচালনার জন্য একদিকে যেমন আয় এবং অন্যদিকে ব্যয় দুটাই ঘটে থাকে। তাই সরকারি অর্থ সঠিকভাবে ব্যয়িত হয়েছে কিনা এবং সরকারি অর্থ সঠিকভাবে অর্জিত হয়েছে কিনা সেই বিষয়টাকে বাস্তবে রূপ দেওয়ার জন্যই সরকার কর্তৃক একটা নিরীক্ষা বিভাগ আছে। সেই বিভাগ সরকারি প্রতিষ্ঠানগুলির নিরীক্ষা পরিচালনা করে থাকে। যদিও এই ক্ষেত্রে সরকারি নিরীক্ষা ব্যবস্থার জন্য চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতার জন্য নিরীক্ষা বিভাগ কর্তৃক এই ধরনের নিরীক্ষা কার্য পরিচালিত হয়ে থাকে এবং একটা নির্দিষ্ট সময় শেষে কম্পিট্রোলার অফ অডিটর জেনারেল সরকারি সার্বিক নিরীক্ষা কার্যক্রমের একটা প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে সেটা জমা দিয়ে থাকে। এই হলো আইনের ভিত্তিতে নিরীক্ষা। এবার আসি, এখন আমরা যেই নিরীক্ষা সম্পর্কে আলোচনা করব সেটা হলো পরিধির ভিত্তিতে নিরীক্ষা। পরিধির ভিত্তিতে নিরীক্ষাটাকে আবার আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হলো আংশিক নিরীক্ষা, হলো পূর্ণাঙ্গ নিরীক্ষা, হলো অভ্যন্তরীণ নিরীক্ষা। আংশিক নিরীক্ষা শব্দটা থেকে বোঝা যাচ্ছে যে নিরীক্ষা ব্যবস্থার সার্বিক যে কার্যক্রম আছে সেটাকে পুরোপুরি অনুসরণ না করে তার একটা অংশ বিশেষ, অর্থাৎ যেমন আমরা জানি যে পূর্ণাঙ্গ নিরীক্ষা ব্যবস্থার সময় ক্রয়, বিক্রয়, সম্পত্তি, দায়, আয়, ব্যয়, ভাউচার যত বিষয় আছে সবগুলো কি নিরীক্ষা কার্যক্রমের আওতায় নিয়ে আসতে হবে। কিন্তু আংশিক নিরীক্ষায় শুধুমাত্র মালিক কর্তৃক যে সমস্ত বিষয়গুলি নির্দেশিত থাকবে শুধুমাত্র ওই বিষয়গুলির উপরে নিরীক্ষা কার্য পরিচালনা করে প্রতিবেদন জমা দিতে হবে, সেটা হলো আংশিক নিরীক্ষা। 2 নম্বর হলো পূর্ণাঙ্গ নিরীক্ষা। শব্দটা থেকে বোঝা যাচ্ছে যে পূর্ণাঙ্গ নিরীক্ষা অর্থাৎ সেখানে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। কোনো একটা প্রতিষ্ঠানের যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড যেমন আয় ব্যয় হিসাব, উদ্ধৃত্তপত্র, সম্পত্তি, দায়, আয় ব্যয় এবং তার সাথে সম্পৃক্ত যে সমস্ত কাগজপত্র আছে বা দলিলপত্র আছে এবং সেগুলো যে সমস্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত হওয়ার কথা এবং হিসাব নিরীক্ষার ক্ষেত্রে বর্তমানে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যে সমস্ত স্ট্যান্ডার্ড রয়েছে সেই সবগুলি পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণভাবে অনুসরণ করা হয়েছে কিনা, সেক্ষেত্রে কোথাও কোনো ভুল ভ্রান্তি হয়েছে কিনা বা কোনো ধরনের আত্মসাৎমূলক জোয়াচুরি যেটাকে বলা হয় ফ্রড এরকম কোনো কিছু হয়েছে কিনা সেগুলি উদ্ঘাটন করে মালিক পক্ষকে যে প্রতিবেদন প্রস্তুত করে জমা দিতে হয় সেটাকে বলা হয় পূর্ণাঙ্গ নিরীক্ষা। অর্থাৎ অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত সকল বিষয় এই পূর্ণাঙ্গ নিরীক্ষার আওতাভুক্ত থাকে। এবার আসি অভ্যন্তরীণ নিরীক্ষা। অভ্যন্তরীণ নিরীক্ষাটা হলো যে প্রতিষ্ঠানের হিসাব বিভাগ, হিসাব রক্ষণ বা হিসাব কার্যের সাথে সরাসরি সম্পৃক্ত না এমন কতগুলি ব্যক্তিবর্গ দিয়ে বা বিভাগ দিয়ে যারা হিসাব সম্পর্কে বা প্রতিষ্ঠানের নেচার সম্পর্কে ভালো জানেন তাদেরকে দিয়ে সারা বছর ব্যাপী যে নিরীক্ষা কার্য পরিচালিত হয়ে থাকে সেটাকে বলা হয়
আভ্যন্তরীণ নিরীক্ষা। আভ্যন্তরীণ নিরীক্ষার ফলে দুইটা কার্যক্রম একসাথে পরিচালিত হয়, সেটা হলো আভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থা এবং আভ্যন্তর নিয়ন্ত্রণ ব্যবস্থা কতটা কার্যকর সেটা একদিকে যেমন চলে আসে, অন্যদিকে হিসাব বিভাগ তাদের দৈনন্দিন কার্যক্রমে যে সমস্ত ভুল বা জুয়াচুরির আশ্রয় নেওয়া থাকে সেই সমস্ত বিষয়গুলি ফাইন্ড আউট করে পরবর্তীতে কারেক্টিভ মেজার্স এখানে নেওয়া হয়। তাহলে আভ্যন্তরীণ নিরীক্ষাটা হলো হিসাব বিভাগের সাথে সরাসরি জড়িত নয়, এমন ব্যক্তিবর্গ দিয়ে প্রতিষ্ঠানে সারা বছর ব্যাপী যে নিরীক্ষা কার্য পরিচালিত হয় সেটাকে বলা হয় আভ্যন্তরীণ নিরীক্ষা। অর্থাৎ এটা একটা আভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগ বলে প্রতিষ্ঠানে একটা বিভাগ থাকে, যারা ওই প্রতিষ্ঠানের সারা বছর ব্যাপী নিরীক্ষা কার্য পরিচালনা করে যথাযথ কর্তৃপক্ষকে রিপোর্ট প্রদান করে থাকে। এখন আমরা যেই বিষয়টা আলোচনা করব সেটা হলো সময় অনুসারে বা সময়ের ভিত্তিতে নিরীক্ষা কত ধরনের। একটা হলো ধারাবাহিক নিরীক্ষা, 2 নম্বর কালান্তিক নিরীক্ষা এবং অন্তর্বর্তীকালীন নিরীক্ষা। ধারাবাহিক নিরীক্ষাটা এটা হলো যেই নিরীক্ষা ব্যবস্থা প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে, বছরে সারা বছর ব্যাপী এটা চলতে থাকে, সেই নিরীক্ষাকে বলা হয় ধারাবাহিক নিরীক্ষা। সাধারণত প্রতিষ্ঠানের নিরীক্ষা বিভাগ কর্তৃক এই ধরনের নিরীক্ষা কার্যক্রম সারা বছর ব্যাপী চলে থাকে এবং যে সমস্ত ভুল জুয়াচুরি সংগঠিত হয় সেগুলো উদ্ঘাটিত করা এবং নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা করাই এই ধারাবাহিক নিরীক্ষা ব্যবস্থার উদ্দেশ্য। 2 নম্বর কালান্তিক নিরীক্ষা। কালান্তিক শব্দটার অর্থ হলো একটা নির্দিষ্ট কাল বা সময় পরে। সাধারণত আমাদের হিসাব কাল অর্থাৎ 1 বছর পর প্রতিষ্ঠানের যে সমস্ত লেনদেনগুলি ঘটেছে, হিসাব কালের সাথে জড়িত যে সমস্ত লেনদেন সেগুলোর যে নিরীক্ষা কার্য পরিচালনা করা হয় সেটাকে বলা হয় কালান্তিক নিরীক্ষা। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর, সাধারণত আমাদের দেশে 1 বছর পর অর্থাৎ নির্দিষ্ট হিসাবকাল পর প্রতিষ্ঠানের যে নিরীক্ষা কার্য পরিচালিত হয়ে থাকে সেটাকে বলা হয় কালান্তিক নিরীক্ষা। 3 নম্বর হলো অন্তর্বর্তীকালীন নিরীক্ষা। শব্দটা অন্তর্বর্তীকালীন। কোনো সময় প্রতিষ্ঠানের স্বার্থে বা মালিক পক্ষের স্বার্থে সারা বছরের হিসাব নিরীক্ষা না করে একটা নির্দিষ্ট সময়, সাধারণত 2 মাস, 3 মাস বা 4 মাস এরকম একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যে সমস্ত লেনদেনগুলি ঘটতে থাকে সেই সমস্ত লেনদেনের ভিত্তিতে যে নিরীক্ষা কার্য পরিচালিত হয়ে থাকে সেটাকে বলা হয় অন্তর্বর্তীকালীন নিরীক্ষা। তাহলে সময়ের ভিত্তিতে কি আমরা পেলাম? ধারাবাহিক নিরীক্ষা যেটা সারা বছর ব্যাপী চলে, কালান্তিক নিরীক্ষা যেটা হিসাব কাল শেষে প্রতিষ্ঠানের নিরীক্ষা কার্য পরিচালনা করা হয়, আর অন্তর্বর্তীকালীন নিরীক্ষা সেটা হলো 2 মাস, 3 মাস বা 4 মাস এই সময়ের মধ্যে যে সমস্ত আর্থিক কর্মকাণ্ড করছে সেগুলার নিরীক্ষা কার্য পরিচালনা করা। এই হলো সময়ের ভিত্তিতে নিরীক্ষা। বিষয়বস্তুর ভিত্তিতে নিরীক্ষাকে আমরা 8 ভাগে ভাগ করতে পারি। 1 হলো উৎপাদন ব্যয় নিরীক্ষা, 2 ব্যবস্থাপনা নিরীক্ষা, 3 সামাজিক নিরীক্ষা, 4 দক্ষতা নিরীক্ষা, 5 নগদ লেনদেন নিরীক্ষা, 6 উদ্ধৃত্তপত্র নিরীক্ষা, 7 কর নিরীক্ষা এবং সর্বশেষ 8 মানব সম্পদ নিরীক্ষা। এখন আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা নিরীক্ষা সম্পর্কে একটা আলোচনা করব। বিষয়টা খুব জটিল নয়। প্রথমে আছে উৎপাদন ব্যয় নিরীক্ষা। উৎপাদন ব্যয় নিরীক্ষা বিষয়টা কি? যে কোনো একটা দ্রব্য বা সেবা উৎপাদন করতে গিয়ে উৎপাদনের বিভিন্ন স্তরে যে ব্যয় হয় সেই ব্যয় সঠিক মতো ব্যয় নিরূপণ করা হয়েছে কিনা এবং ব্যয়ের খাতগুলি সঠিকভাবে বিন্যস্ত হয়েছে কিনা সেটা যাচাই করার জন্য যে নিরীক্ষা কার্যক্রম সেটাকে বলা হয় উৎপাদন ব্যয় নিরীক্ষা। এই ক্ষেত্রে যে বিষয়গুলা তোমাদের মনে রাখতে হবে সেটা হলো যে মুখ্য ব্যয়, অর্থাৎ মুখ্য ব্যয় যে সমস্ত দফাগুলি যাওয়ার কথা
সেই বিষয়গুলি মুখ্য ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে কিনা। তারপরে আছে কারখানা ব্যয়। কারখানা ব্যয়ের মধ্যে যে সমস্ত ব্যয়গুলো অন্তর্ভুক্ত বা উপরি ব্যয়গুলো অন্তর্ভুক্ত হওয়ার কথা সেগুলি সঠিক মতো অন্তর্ভুক্ত হয়েছে কিনা সেই বিষয়গুলি দেখা। তারপরে আছে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়ের মধ্যে যে সমস্ত উপখাত আছে অথবা উপরি ব্যয় আছে সেই বিষয়গুলা ঠিক মতো অন্তর্ভুক্ত হয়েছে কিনা সেই বিষয়গুলো যাচাই করা। তারপরে বিক্রিত পণ্যের ব্যয় বের করা। বিক্রিত পণ্যের ব্যয় বের করতে যে সমস্ত উপরি ব্যয় বা উপখাত আছে সেগুলি সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে কিনা, এবং সর্বশেষ মোট ব্যয় বের করতে যে সমস্ত উপরি ব্যয় বা উপখাত আছে সেগুলি সঠিকভাবে বিন্যস্ত হয়েছে কিনা এই বিষয়গুলি যাচাই করার জন্য যে নিরীক্ষা কার্যক্রম সেটাকে বলা হয় উৎপাদন ব্যয় নিরীক্ষা। সাধারণত কস্ট অডিটর যারা ICMAB থেকে পাশ করে তাদের দ্বারাই সেই উৎপাদন ব্যয় নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। তবে সেটা যে শুধুমাত্র উৎপাদন ব্যয় নিরীক্ষক দ্বারাই উৎপাদন ব্যয় নিরীক্ষা করা হবে এমন কোনো বাধ্যতামূলক না। কোনো কোনো ক্ষেত্রে চার্টার্ড অ্যাকাউন্ট দ্বারা উৎপাদন ব্যয় নিরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে থাকতে পারে। তাহলে উৎপাদন ব্যয় নিরীক্ষাটা কি হলো, যে উৎপাদন ব্যয় বিভিন্ন স্তরে যে ব্যয় হওয়ার কথা এবং যে উপখাত বা উপরিব্যয় আছে যেগুলি বিন্যস্ত হওয়ার কথা সেগুলি সঠিকভাবে বিন্যস্ত হয়েছে কিনা এবং ব্যয় বিভিন্ন ধাপে যা হওয়ার কথা সেটা ঠিকমতো হয়েছে কিনা সেটা যাচাই করার জন্য যে নিরীক্ষা সেটাকে বলা হয় উৎপাদন ব্যয় নিরীক্ষা। সাধারণত শব্দটা ব্যবহার করছি, সাধারণত কস্ট অডিট যারা আছেন তারা এটা করে থাকেন। তবে এটা বাধ্যতামূলক যে কস্ট অডিটই করবেন এমন নয়। অনেক ক্ষেত্রে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কর্তৃকও উৎপাদন ব্যয় নিরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে থাকতে পারে। 2 নম্বর ব্যবস্থাপনা নিরীক্ষা। একটা প্রতিষ্ঠান কতটা দক্ষতা অভিজ্ঞতার সাথে পরিচালিত হইতেছে সেটা ব্যবস্থাপনা বা ব্যবস্থাপক বা অফিস ব্যবস্থাপনার সাথে বা কারখানা ব্যবস্থাপনার সাথে যারা জড়িত তারা কতটা দক্ষতার সাথে বা উদ্দেশ্যের সাথে বা যে কার্যক্রমের জন্য ব্যবসা প্রতিষ্ঠান বা সেবা প্রতিষ্ঠান গঠিত কতটা উদ্দেশ্য সফল বাস্তবায়ন হয়েছে, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাদের দক্ষতা অভিজ্ঞতার কতটা স্বাক্ষর রেখেছেন সেটা যাচাই করার জন্য যে নিরীক্ষা ব্যবস্থা সেটাকে বলা হয় ব্যবস্থাপনা নিরীক্ষা। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা নিরীক্ষা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সঠিক ব্যবস্থাপনার অভাবেই প্রতিষ্ঠান সাধারণত দুর্বল অবস্থার রূপ নেয়। সঠিক ব্যবস্থাপনার প্রভাবী প্রতিষ্ঠান সফলতার মুখ দেখতে পায়। সুতরাং ব্যবস্থাপনা নিরীক্ষা যদিও বিষয়টা নতুন বা বিষয়টা একটু কষ্টকর বিষয়, কিন্তু এর ফলে প্রতিষ্ঠানের সার্বিক অবস্থা কি সেটা জানা যায়। 3 নম্বর সামাজিক নিরীক্ষা। সামাজিক নিরীক্ষাটা কি? যে কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান বা সেবা প্রতিষ্ঠান সমাজের কাছে অনেক কিছু দায়বদ্ধ থাকে। অর্থাৎ প্রতিষ্ঠান এমন কোনো কাজ করতে পারে না যেটা কিনা সমাজ বা পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। সুতরাং কোনো প্রতিষ্ঠান যে উদ্দেশ্যে গঠিত তার বাইরে এমন কোনো কাজ করতেছে কিনা যেটা কিনা প্রতিষ্ঠান কর্তৃক সমাজকে হুমকির মুখে ফেলতেছে, প্রতিষ্ঠান কর্তৃক পরিবেশকে হুমকির মুখে ফেলতেছে, এই ধরনের কর্মকাণ্ড প্রতিষ্ঠানে চালু আছে কিনা তা যাচাই করার জন্য যে নিরীক্ষা ব্যবস্থা সেটাকে বলা হয় সামাজিক নিরীক্ষা। এটা অনেকটা কমপ্লায়েন্স অডিটের মতো। এরপরে আমরা আসি দক্ষতা নিরীক্ষা। দক্ষতা নিরীক্ষাটা ব্যবস্থাপনা নিরীক্ষার একটা অংশ। এই ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরে যে সমস্ত কর্মকর্তা এবং কর্মচারী রয়েছে তারা কতটা দক্ষতার সাথে প্রতিষ্ঠানকে পরিচালিত করতে পারলেন সেটা যাচাই করার জন্য যে নিরীক্ষা ব্যবস্থা সেটাকে বলা হয় দক্ষতা নিরীক্ষা। দক্ষতা এবং অভিজ্ঞতা এই বিষয়গুলি পরিমাপ করা যদিও বর্তমানে
বিভিন্ন ধরনের মেকানিজম আছে, কিন্তু সঠিকভাবে যদি দক্ষতা পরিমাপ করা না যায় তাহলে প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা কোন পর্যায়ে আছে সেটাও নির্ধারণ করা যায়। 5 নম্বর আমরা আসবো যে বিষয়টা আলোচনা করতে, সেটা হলো নগদ লেনদেন নিরীক্ষা। এটাও একটা আংশিক নিরীক্ষার মতো, পূর্ণাঙ্গ নিরীক্ষা নয়। প্রতিষ্ঠানের নগদ লেনদেন প্রতিষ্ঠানের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডের একটা অংশ। সাধারণত প্রতিষ্ঠানের স্বার্থে বা বিশেষ কোনো উদ্দেশ্যে প্রতিষ্ঠানের শুধুমাত্র নগদ কার্যক্রম বা নগদ লেনদেনের যখন নিরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে থাকে সেটাকে বলা হয় নগদ লেনদেনের নিরীক্ষা। এই ক্ষেত্রে শুধুমাত্র নগদ আদান এবং নগদ প্রদান এবং তার সাথে জড়িত যে সমস্ত দলিলপত্র আছে সেগুলি হিসাবভুক্ত বা সেগুলি সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে কিনা, সঠিকভাবে অনুমোদিত হয়েছে কিনা এবং তার বিপক্ষে যে সমস্ত কাগজপত্র থাকার কথা সেগুলি সঠিক মতো আছে কিনা, এই বিষয়ে নিশ্চয়তা লাভের জন্য নগদ লেনদেন নিরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। উদ্বৃত্তপত্র নিরীক্ষা 6 নম্বর। উদ্বৃত্তপত্র নিরীক্ষাটা পূর্ণাঙ্গ নিরীক্ষা নয়, এটা অনেকটা আংশিক নিরীক্ষার মতো। শুধুমাত্র ব্যালেন্স শিটের মধ্যে বা উদ্বৃত্তপত্রের মধ্যে যে সমস্ত দফাগুলি আছে সেই সমস্ত দফাগুলি শুধুমাত্র যখন নিরীক্ষা কার্যক্রমের আওতায় নিয়ে আসা হবে সেটাকে বলা হবে উদ্বৃত্তপত্র নিরীক্ষা। অর্থাৎ উদ্বৃত্তপত্র একদিকে থাকে সম্পত্তি আর একদিকে থাকে দেনা। সুতরাং সম্পত্তি ভাষা যে সমস্ত সম্পত্তিগুলি দেখানো হয়েছে সেগুলি যথার্থ কিনা, সম্পত্তিগুলির মধ্যে যে সমস্ত অবচয় ধরার কথা সেগুলি ঠিকমতো ধরা আছে কিনা, বা সেই ক্ষেত্রে কোনো ধরনের এটাকে বলা হয় উইন্ডো ড্রেসিং আছে কিনা, সেই বিষয়গুলোকেও এই নিরীক্ষার মাধ্যমে যাচাই করা সম্ভব। পাশাপাশি দায় পাশে যে সমস্ত দায়গুলি প্রদর্শিত হয়েছে সেই দায়গুলি সঠিক কিনা, প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত কিনা, কোনো ধরনের এটাকে বলা হয় অর্থাৎ ম্যানিপুলেশনের কোনো আশ্রয় গ্রহণ করা হয়েছে কিনা, সেই বিষয়গুলো এই দায়ের মধ্যে থেকে বা উদ্বৃত্তপত্র আরেকটা বিষয় আছে সেটা গোপন দায় বলা থাকে, সেই বিষয়টা অন্তর্ভুক্ত আছে কিনা, এই সার্বিক বিষয়ে শুধুমাত্র উদ্বৃত্তপত্রের মধ্যে যে সমস্ত দফাগুলি থাকবে সেগুলিরই যে নিরীক্ষা কার্যক্রম সেটাকে বলা হবে উদ্বৃত্তপত্র নিরীক্ষা। এই ক্ষেত্রে উদ্বৃত্তপত্র একদিকে সম্পত্তি এবং আরেকদিকে দায়, সম্পত্তি এবং দায় পাশে যে দফাগুলি থাকবে শুধুমাত্র সেই দফাগুলির বিস্তারিত নিরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। কর নিরীক্ষা 7 নম্বর। প্রত্যেকটা প্রতিষ্ঠানকে তার হিসাব কাল শেষে যে মুনাফা অর্জিত হয়েছে অথবা যে পরিমাণ টার্নওভার বা বিক্রয় হয়েছে তার ভিত্তিতে একটা নির্ধারিত পরিমাণ কর সরকারকে প্রদান করে দিতে হবে এবং আয়কর বিবরণে সংশ্লিষ্ট কর কর্তৃপক্ষের নিকট দাখিল করে দিতে হবে। প্রতিষ্ঠান সাধারণ মানব সম্পদ নিরীক্ষা সর্বশেষ এই নিরীক্ষা ব্যবস্থা মানব সম্পদ প্রতিষ্ঠানের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। কোনো একটা প্রতিষ্ঠানে মূল্যবান সম্পত্তি, অবকাঠামো, পণ্য সবকিছু ঠিকমতো থাকার পরও প্রতিষ্ঠান যে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করবে সেটা নিশ্চয়তা দেওয়া যায় না। কারণ এই ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করতেছে ওই প্রতিষ্ঠানে যে সমস্ত কর্মকর্তা কর্মচারী রয়েছে, অর্থাৎ মানব সম্পদ সেটা সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে কিনা বা তাদের সঠিক নির্দেশনা কাজে লাগতেছে কিনা সেই বিষয়টার উপর। তাহলে এক মানব সম্পদ নিরীক্ষা হলো প্রতিষ্ঠানের যে কর্মকর্তা কর্মচারী আছে তারা কতটা যথার্থভাবে তাদের দক্ষতা অভিজ্ঞতা দিয়ে প্রতিষ্ঠানকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারলো সেই বিষয়টা যাচাই বাছাই করার যে নিরীক্ষা পদ্ধতি সেটাকে বলা হয় মানব সম্পদ পরীক্ষা। তো এই হলো মোটামুটিভাবে নিরীক্ষার শ্রেণীবিভাগ। আমি আশা করি তোমরা যে কোনো বই থেকে এই বিষয়গুলি একটু ভালো করে দেখলে তোমাদের মনে রাখতে পারবে। অত্যন্ত সহজ বিষয়, কঠিন কোনো বিষয়ই নেই। সর্বশেষ তোমাদের প্রতি এই আহ্বান থাকবে, আবারও বলতেছি, সেটা হলো এরকম যে আমার বিভাগে যে সমস্ত শিক্ষকবৃন্দ আছেন প্রত্যেকের সাথে তোমরা যার যার যে বিষয়ে পড়াশোনা করেন তোমাদের কোনো সমস্যা থাকলে ওনাদের সাথে যোগাযোগ করে বা আমাদের
যে বিভাগীয় ওয়েবসাইট আছে সেখানে যোগাযোগ করে তোমাদের সমস্যাগুলো তোমরা সমাধান করে নেবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত বছরগুলিতে যে সমস্ত পরীক্ষায় যে সমস্ত প্রশ্নপত্র এসেছে সেগুলির ভিত্তিতে তোমরা নিজেদেরকে প্রস্তুতি গ্রহণ করার প্রস্তুতি নিবে। সর্বশেষ কথা একটাই, করোনা এখন চলতেছে, করোনাকালীন সময়ে তোমরা সরকারি যে নির্দেশনা আছে সেটা পুরোপুরিভাবে পালন করবে এবং প্রত্যেকটা পরিবারে তোমাদের যারা বয়স্ক সদস্য রয়েছে এবং ছোট শিশু বা বাচ্চা যারা আছে তাদের প্রতি তোমাদের দায়িত্ব কর্তব্য যেটা আছে সেটা সঠিকভাবে পালন করবে, এই আশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।